প্রিয় শিক্ষার্থী, আমি 2026 সালের ফিজিক্স ফার্স্ট পার্ট ঘ সেটের সলিউশন তোমাদেরকে বলছি। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রান্তিক বেগ প্রাপ্তির জন্য দায়ী বল কোনটি? এর 4টে অপশন রয়েছে। অ্যান্সার হবে সান্দ্রবল। সান্দ্রবল কেন অ্যান্সার হবে? কারণ দেখো, যখন কোনো বস্তু প্রবাহের মধ্য দিয়ে পড়তে থাকে তখন এই বস্তু কিন্তু সান্দ্রতার কারণে বাধাপ্রাপ্ত হয়, আর অভিকর্ষ বলের কারণে এটা কিন্তু নিচে দিয়ে পড়তে থাকে। তো সান্দ্রবল যখন অভিকর্ষ বলের সমান হয়ে যায় তখন কিন্তু বস্তুটি যে বেগে পড়া শুরু করে সেই বেগের নামই হলো প্রান্তিক বেগ। এই জন্য আমরা বলতে পারি যে প্রান্তিক বেগ প্রাপ্তির জন্য দায়ী হলো সান্দ্র বল। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, দেখো, একটি নিখুঁত নমনীয় বস্তুর ইয়াংয়ের গুণাঙ্ক কত? এখন ইয়াংয়ের গুণাঙ্কের যে সূত্র সেটা হলো, দেখো আমি পাশে লিখছি, ইয়াংয়ের গুণাঙ্ক ওয়াই সমান হলো স্ট্রেস ডিভাইডেড হলো স্ট্রেন, মানে পীড়ন ভাগ হলো বিকৃতি। তো নমনীয় বস্তু বলতে কি বোঝায়? যে বল তুমি প্রয়োগ করোনি বা সামান্য প্রয়োগ করেছো, অথচ কিন্তু অনেক বেশি বিকৃতি ঘটে গেছে। তাহলে আমরা যদি বলের মানটা 0 ধরি আর নিচে যদি একটা বিকৃতি মান থাকে তাহলে কি হবে? 0 ভাগ সামথিং, তাহলে কি 0 নয়? এই জন্য কিন্তু 2-এর খ নম্বরটি অ্যান্সার হবে। 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, দেখো, সাম্যাবস্থা থেকে একটি সরল দোলন গতি সম্পূর্ণ কণার কী পরিমাণ সরণ হলে স্থিতিশক্তি গতিশক্তির সমান হবে? স্থিতিশক্তি গতিশক্তির সমান হবে। তো সূত্রটা কি? দেখো, সূত্র হলো যে হাফ কে এক্স স্কোয়ার, এটা হলো বিভব শক্তির সমীকরণ বা স্থিতিশক্তির সমীকরণ, আর গতিশক্তির সমীকরণ হলো হাফ কে স্কোয়ার মাইনাস হলো এক্স স্কোয়ার। তো দুটো যদি ইকুয়াল হয় তাহলে হাফকে যদি কেটে যায় তাহলে দেখো 2x স্কোয়ার সমান কিন্তু হচ্ছে এ স্কোয়ার, আর এক্স সমান তাহলে কী হচ্ছে? এ ভাগ √2। এই জন্য ঘ নম্বর যে অ্যান্সারটি সেটা হবে এ ভাগ √2। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো, নিচের কোনটি ত্রয়ী এটা কখন হয়? যদি কোনো শব্দে 3 ধরনের কম্পাঙ্ক থাকে যাদের রেশিও হলো 4:5:6, তখন তাকে বলা হয় ত্রয়ী। তুমি যদি এইটাকে দেখো 48, 60, 72, এটাকে যদি তুমি যদি 12 দিয়ে ভাগ করো, 4×48, 5×60, 6×72, এই জন্য 4-এর খ হবে অ্যান্সার। 5 নম্বর, বাতাসের আর্দ্রতা বেশি হলে কি হবে? বাতাসের যদি আর্দ্রতা অনেক বেশি হয় তাহলে বাষ্পায়নটা কম হবে, কারণ বাষ্পায়নটা তখনই হয় যখন আর্দ্রতা কী হয়? কম হয়। তাহলে বাতাসের আর্দ্রতা বেশি হলে বাষ্পায়ন ধীরে হবে, যেটা আর্দ্রতা বেশি। হাইগ্রোমিটারের তাপমাত্রার পার্থক্য বেশি হয়, শিশিরাঙ্ক বেশি হয়। দেখো, এখানে শিশিরাঙ্ক বেশি হয় কারণ কি? তুমি যদি আর্দ্রতা অনেক বেশি হয় তাহলে অনেক বেশি তাপমাত্রায় শিশিরাঙ্ক ঘটবে। বাতাসের যদি আর্দ্রতা কম থাকে তাহলে কিন্তু অনেক কম তাপমাত্রায় যা শিশিরাঙ্কটা ঘটবে। তো এজন্য করে আমরা বলবো 1 নম্বর এবং 3 নম্বর সঠিক। কাজেই খ নম্বর কিন্তু এটা 1 এবং 3 সঠিক হবে। পানির সংকট তাপমাত্রা নিচের কোনটি? দেখো, পানির সংকট তাপমাত্রা হলো 374 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি আমরা কেলভিনে পরিণত করি তাহলে 647 কেলভিন। তো পানির তাহলে অ্যান্সার হবে খ। পানির সংকট তাপমাত্রা কি? তুমি যদি কোনো গ্যাসকে অনেক সময় ক্ষেত্রে বলছি, কোনো গ্যাসকে যদি শুধুমাত্র প্রেশার প্রয়োগ করো তাহলে কিন্তু তরলে পরিণত হবে। যেমন আমরা পানির যে বাষ্প, এটাকে শুধুমাত্র চাপ প্রয়োগ করলে কিন্তু তরলে পরিণত হবে। কিন্তু যদি তাপমাত্রাটা এমন হয় যে এই জলীয় বাষ্পের তাপমাত্রা যদি এমন হয় তখন দেখা যাবে যে তুমি শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত হতে পারবে না। এই যে মিনিমাম তাপমাত্রা, সেই তাপমাত্রার নাম হলো সংকট তাপমাত্রা। এটা হলো 647 কেলভিন তাপমাত্রা। অর্থাৎ পানির টেম্পারেচার যদি, মানে বাষ্পের তাপমাত্রা যদি 647 কেলভিন পর্যায়ে পৌঁছে যায় তখন শুধুমাত্র কিন্তু চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যাবে না। এরপরে যে প্রশ্নটি আমরা আসি, 7 নম্বরের যে প্রশ্ন, সেটা হলো এ ও বিকে একত্রে শব্দায়িত করলে
দেখো বিট উৎপন্ন হয়, বি এর বাহুকে সামান্য মম লাগে এ ও বি এর শব্দ হলে প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হয়। এ এর কম্পাঙ্ক কত? দেখো মম লাগানোর পূর্বে বি এর কম্পাঙ্ক কত ছিল? মম লাগানোর পূর্বে দেখা যাচ্ছে যে এ এর কম্পাঙ্ক 100 আর বিট হলো 8টি, তাহলে এ এরটা দেওয়া আছে, তাহলে বির কম্পাঙ্ক কত হতে পারে? বির কম্পাঙ্ক হতে পারে 108 অথবা হতে পারে 8 কম, তাহলে 92। দেখো যেহেতু বিট হয় 8টি, তাহলে একটির 100 বিট মানে পার্থক্য, তাহলে অপরটির কী হতে পারে? 108 হতে পারে অথবা 8। দেখো এ ও বি এর মধ্যে যদি 8টি বিট উৎপন্ন হয়, তাহলে এর কম্পাঙ্ক যদি 100 হয়, তার বি এর কম্পাঙ্ক হতে পারে 108 অথবা 92। পরে বলা হচ্ছে যে বিট হয় 6টি, তাহলে কত হতে পারে? 106 অথবা 96, 106 অথবা 96। এখন যেহেতু বিট কমে গেছে, কাজেই অবশ্যই পূর্বের থেকে পরেরটা কম হবে। তুমি যদি ধরে নাও যে 92 সঠিক, কিন্তু 92 থেকে কি 96 হওয়া সম্ভব না, কারণ বিট কমে গেছে, কারণ মম লাগানো হয়েছে। কাজে কি হতে পারে? 108 থেকে কমে 106 হতে পারে। তাহলে আমরা বলতে পারি বি এর কম্পাঙ্ক শুরুতে হলো 108 আর পরে হলো 106। কাজে প্রশ্ন করেছে মম লাগানোর পূর্বে মানে শুরুতে, তাহলে 108 হলো অ্যান্সার। পরের প্রশ্ন হলো বি এর বাহুতে মম লাগানোর পরে, মানে মম লাগানোর পরে কথা বলছে, পরে এ ও বি এর কম্পাঙ্ক অনুপাত কত? পরে কত? 106, পরে কত? 106, আর আগে কত ছিল? 100, এর কম্পাঙ্ক 100, তাহলে 100:106 মানে 50:53। তাহলে অ্যান্সার কী হবে? গ নম্বর 50:53। 9 নম্বর প্রশ্ন দেখো, এখানে যে সমীকরণটি দেওয়া আছে y সমান a sin ওমেগা t - π/2, এটার গ্রাফ কোনটি হবে? এটা খুবই সহজ প্রশ্ন। যদি তুমি t সমান 0 বসিয়ে দাও, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবা। দেখো t সমান 0 বসিয়ে দিই আমরা, তাহলে y সমান a sin π/2, এটাকে তুমি ক্যালকুলেশন করো, তাহলে সাইন সাইনটা মাইনাসটা সামনে নিয়ে আসলাম, সাইন 90 ডিগ্রির মান কিন্তু -1, তাহলে আর কি হচ্ছে -a। তাহলে দেখতে হবে কোন গ্রাফে সময়ের শূন্যতে ওয়াইয়ের মান -a হয়। তাহলে দেখা যাচ্ছে ঘ নম্বরটাতে কিন্তু সেটা হচ্ছে, কারণ ক নম্বরটা 0, খ নম্বরটাও 0, ঘ নম্বরটা পজিটিভে আর ঘ নম্বরটা নেগেটিভে। নিচের কোনটি দূরত্ব মাপার একক নয়? ওম মিটার, কারণ এটা হলো আপেক্ষিক রোধ পরিমাপের একক, এটা হলো আপেক্ষিক রোধ পরিমাপের একক। আর তাহলে অন্যগুলো অবশ্যই ভর পরিমাপের একক। এটি শুধু একটা অ্যান্সার জানলে আমাদের হয়ে যাচ্ছে। এখানে 11 নম্বর প্রশ্নটি করেছে, একটি সিলিন্ডার দৈর্ঘ্য দেওয়া আছে প্লাস মাইনাস সামথিং, মানে এটা ত্রুটি। ব্যাস দেওয়া আছে প্লাস মাইনাস সামথিং, এটা ত্রুটি। তাহলে ত্রুটিটা কত পার্সেন্ট সেটা দেখে নেব আমরা। প্রশ্ন করেছে পুরো আয়তন নির্ণয়ে শতকরা ত্রুটি কত হবে? তাহলে তুমি খেয়াল করো, আয়তন নির্ণয় সূত্র ভীষণ πr² L। দেখো আর ব্যাসার্ধর ত্রুটি কত? 0.1/5 গুণন 100% করো, তাহলে 2%। আর এর রাশি কয়টা আছে? 2টা আছে, তাহলে 2 গুণন 2 মানে 4% হলো আর এর ত্রুটি। এল এর ত্রুটি কত? 0.05/10, এই যে শুরু দেওয়া আছে, পার্সেন্টেজ করলে হচ্ছে 0.5%। তাহলে মোট ত্রুটি হচ্ছে 4% আর 0.5%, এই হলো 4.5%। তাহলে অ্যান্সার হবে খ নম্বর। এবার আমরা আসি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন দেখো, পি এর উলম্ব উপাংশ অনুপাত নিচের কোনটি? এখন আমরা যেহেতু উলম্বটা উপরে লিখেছে, তাহলে পি সাইন থিটাকে উপরে রাখবো, আগে লিখেছে পি কস থিটা পরে লিখবো, তাহলে পি ট্যান থিটা। খুবই সহজ প্রশ্ন, তাহলে অ্যান্সার হলো খ। 13 নম্বর প্রশ্ন বলছে এ ও বি সমতুল্য ভেক্টর হলে a প্লাস বি ও a মাইনাস বি এর মধ্যে কোন কথা? দেখো মনে করো এ দুটো ভেক্টর, এ দুটো হলো সমতুল্য ভেক্টর, তো এই দুটো ভেক্টর যোগ করি, তাহলে একটা ভেক্টর ধরো আমি এটা পেলাম। মনে করো এই দুটো ভেক্টর যদি বিয়োগ করি, তাহলে ধরো আমি আর একটা ভেক্টর পেলাম। তো তাহলে কি হবে? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হতে পারে? দেখো সেটা 0 দিয়ে শুরু করে সর্বোচ্চ 90 হয়ে সর্বোচ্চ 180, সেখানে একটা তলের মধ্যে কিন্তু থাকবে, এর বাইরে কিছু হবে না। কাজেই এই অ্যান্সারটি হবে 0 থেকে 180 অ্যান্সারটি। দুটি কণা যথাক্রমে এত এত হলে উৎপন্ন কোণ 120 ডিগ্রি হলে
একটি বিন্দুতে অতিক্রম করলে দেখো 4 সেকেন্ড পরে তোমার দূরত্ব কত হবে। গ্রাফটা যেটা কেমন হবে, এটা হবে এরকম। ধরো এখান থেকে একটা বস্তু এদিকে গেছে আর একটা বস্তু এদিকে গেছে, এদের মধ্যে কোণ হলো 120 ডিগ্রি। তাহলে এই যে দেখো আমি বলতে পারি যে এটা যদি ধরি S1, এটাকে যদি আমি S2, তাহলে এটা হলো ডেল এস। এখন দেখো প্রশ্ন করেছে এটা মনে করো 12, এটা মনে করো 12 মিটার পার সেকেন্ড। তাহলে কি হচ্ছে 12 গুণন হলো কত গেছে 4, বলে 4 সেকেন্ড, 12 গুণন 4, তার মানে 48 মিটার এই ভেক্টরের মান। আর এই ভেক্টরের মান হচ্ছে দেখো 20 গুণন হলো 4, তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 80। তাহলে এই ডেল এস সমান কী দাঁড়াবে, ডেল এসের যে সূত্রটি সেটা সূত্র ডেল এস প্লাস হলো S1 ভেক্টর সমান সমান হলো S2 ভেক্টর। তাহলে ডেল এস সমান কী হচ্ছে S2 বিয়োগ হলো S1। তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি বিয়োগের লব্ধি। তাহলে আমরা এটা যদি মান বের করি, দেখো মান বের করি, তাহলে কী জানি আমরা যে S2 স্কোয়ার প্লাস হলো S1 স্কোয়ার মাইনাস 2S1 S2 cos আলফা, এই হলো সমীকরণ। তাহলে এখান থেকে যদি আমরা ডেল এসের মান নির্ণয় করি, এটা রুট হবে রুট, তাহলে S2 মান হলো তোমার 480 স্কোয়ার 48 স্কোয়ার। এবার যদি তুমি করো 80 স্কোয়ার প্লাস হলো 48 স্কোয়ার মাইনাস 2 গুণন 80 গুণন হলো 48 আর কজ 120 মাইনাস হলো হাফ। এটা যদি বসায় দাও তুমি, তাহলে এখান থেকে রুট করার পরে তুমি কিন্তু 112 অ্যান্সার পাবো। তাহলে এটাই হলো সঠিক অ্যান্সার 112। 15 নম্বর আসি, সর্বোচ্চ উচ্চতায় হ্রাসের ক্রিয়া। সর্বোচ্চ উচ্চতায় কিন্তু বেগের আমরা জানি বেগের অনুভূমিক উপাংশটাই শুরু থাকবে, উল্লম্ব উপাংশ কিন্তু শূন্য হয়ে যায়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগের অনুভূমিক অংশ থাকবে, এটা থাকবে। ত্বরণ শূন্য হবে না, ত্বরণ শূন্য কিন্তু হবে না, কারণ আণবিক ত্বরণ শূন্য হবে কিন্তু উল্লম্ব ত্বরণ কিন্তু থেকে যায়, ফলে লব্ধি ত্বরণ তুমি পাবে, এটাও থাকবে। গতিশক্তি শূন্য হচ্ছে কি, বেগ যদি থাকে তাহলে কি গতিশক্তি শূন্য হয়, শূন্য হয় না। কাজে 1 এবং 2 হলো সঠিক, কাজে এইটাই হলো সঠিক অ্যান্সার। 16 নম্বর, অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথের সমীকরণ কোনটি। এটা একটা সাধারণ একটা সমীকরণ দেওয়া আছে, এটা নিয়ে বলার কিছু নেই। তোমরা ইকুয়েশনটা যদি নিজেই খুঁজে বের করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবা। তো এখানে যে সমীকরণটি আমরা জেনে থাকি সেটা হলো, তোমরা ইচ্ছা করলে সেটা কনভার্ট করে নিতে পারো, যে আমরা জানি ওয়াই সমান হলো যে হাফ জি এক্স ডিভাইডেড হলো ভি নট স্কোয়ার। এইটাকে এক্স নট এক্স ডিভাইডেড ভি নট স্কোয়ার, এই যে সমীকরণটি দেখো, এই সমীকরণটিকে যদি তুমি কনভার্ট করো তাহলে কিন্তু এই সমীকরণ পাবা। তো আর উল্টো ফর্মেটে দিয়ে রাখছে, তাহলে এটি সঠিক অ্যান্সার। নিচের কোনটি ভরবেগের ভ্রামক। দেখো আমরা জানি যে বলের ভ্রামক নাম শুনেছি, বলের ভ্রামক টর্কটাও শুনে কি জানি আমরা, আর ক্রস হলো এফ, এটা বলে বলের ভ্রামক। দেখো তেমনি আমরা কিন্তু জানি কৌণিক ভরবেগ এল সমান হলো আর ক্রস হলো পি। তাহলে এটাকে যদি বলের ভ্রামক বলা যায় তাহলে এটা কিন্তু ভরবেগের ভ্রামকও বলতে পারি আমরা। তো নিচের কোনটি ভরবেগের ভ্রামক, এই জন্য বলতে পারি কৌণিক ভরবেগ। বৃত্তাকার পথে ঘূর্ণত বস্তু কৌণিক ভরবেগ ও রৈখিক বেগের মধ্যে কোন কতটি। দেখো এইখানে কিন্তু এই অ্যান্সারটি রয়েছে। দেখো আর পি দুটো কিন্তু ভেক্টর কী করেছি আমরা, ক্রস গুণ করেছি। তাহলে ক্রস গুণ করলে যে ভেক্টরটি পাই সেটা কিন্তু কি হয়, ওই দুটি ভেক্টরের তলের কিন্তু লম্ব হবে। দেখো আর ও পি ক্রস গুণ করলে আমরা যে ভেক্টরটি পাবো এই এলটা হবে এই তলের লম্ব। তাহলে এখানে বলেছে কৌণিক ভরবেগ ও রৈখিক ভরবেগের মধ্যে কোন কত ডিগ্রি। তাহলে পি কিন্তু দেখো এই তলে থাকতেছে, সারফেস থাকতেছে, আর এলটা কিন্তু এরকম ওপর দিকে যাচ্ছে, তাহলে কোন কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। পরের যে প্রশ্নটি করা হয়েছে সেটা হলো পৌর মোড় ও স্টেশন মোড়ে যথাক্রমে 16 মিটার ও 25 মিটার ব্যাসার্ধের বাঁকের রাস্তায় প্রতিটি ব্যাংকিং কোণ 3 ডিগ্রি, বই রাস্তা এত হলে প্রস্থ দেওয়া আছে সেম। তাহলে পৌর মোড়ে বাঁকের রাস্তা ভেতরের পার্শ্ব অপেক্ষা বাইরের পার্শ্ব কত উঁচু হবে। তাহলে এটার সমীকরণটা কী হবে, আমরা খুবই সহজ সমীকরণের মাধ্যমে কিন্তু এটা পেয়ে যাই। দেখো আমরা লিখতে পারি হলো এইচ ভাগ এক্স সমান সমান আমরা কি জানি ট্যান থিটা। আমরা কিন্তু ট্যান ভি স্কোয়ার ভাগ আর জিও জানি, তাহলে আমরা দুটোই জানি। তো আমরা কিন্তু এই সমীকরণ দিয়ে কিন্তু অ্যান্সারটি করতে পারবো।
কারণ tan 3 ডিগ্রি দেওয়া আছে, প্রস্থ 4 দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি h সমান সমান হলো tan 3 ডিগ্রি গুণন হলো 4। তাহলে তুমি যদি tan 3 ডিগ্রি গুণন 4 অ্যান্সার ক্যালকুলেশন করো, তাহলে যে 0.209 মিটার এই অ্যান্সারটি তুমি পাবে। এবার বলছে উভয় মোড়ে রাস্তার বাঁকের গাড়ির সর্বোচ্চ বেগের অনুপাত কত। এখন দেখো সমীকরণ আমরা কি জানি, tan থিটা সমান হলো ভি স্কয়ার ভাগ আর জি। তাহলে tan থিটা কিন্তু সবার জন্য সেম, ভি স্কয়ার ভাগ আর জি, ভি স্কয়ার ভাগ আর জি। তো বলছে সর্বোচ্চ বেগের অনুপাত কত। তাহলে দেখো tan থিটা সমান আমরা কি জানি ভি স্কয়ার ভাগ হলো আর জি। তাহলে প্রথমটা যদি আমি ধরে নিই, প্রথমটা যদি 1 ধরে নিই আমি, তাহলে tan থিটা গুণন হলো আর জি। তাহলে দ্বিতীয়টা কী হবে, ভি2 সমান tan থিটা গুণন হলো এটা আর1 আর 2জি। তাহলে মূলত রেশিও যদি তুমি করো, দেখো আর1 আর আর2 যে রেশিও, সেটাই কিন্তু আসলে ভি1 আর ভি2 রেশিও। তাহলে আর1 আর 2 কী দেওয়া আছে, দেখো এখানে দেওয়াই আছে 16 আর 25। তাহলে তুমি যদি এখানে 16 আর 25 রেশিও করো, 16 ভাগ 25, তাহলে কিন্তু তুমি পাবা কি 4:5 পাবা, 4:5। তাহলে 4:5 তোমার হলো অ্যান্সার। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, অ্যান্সার হচ্ছে ক নম্বর। এবার 21 নম্বর আসি, স্থির গতিশক্তির কোন বস্তুর জন্য ভর বনাম ভরবেগের লেখচিত্রটি কোনটি। তো দেখো স্থির গতিশক্তি, আমরা গতিশক্তির সাথে ভরবেগের যে সমীকরণ সেটা আমরা দেখে নিই। আমরা সমীকরণ জানি কে সমান হলো পি স্কোয়ার ভাগ হলো 2m। তো এখানে বলেছে যে পি বনাম এম গ্রাফ অঙ্কন করতে বলছে, তাহলে পি স্কোয়ার সমান হলো 2e/m। তাহলে পি কিন্তু স্কোয়ার আছে আর এম কিন্তু সিঙ্গেল। দেখো এমের উপর পাওয়ার নাই, পির উপর পাওয়ার আছে। যদি দুটি রাশির মধ্যে একটির উপর পাওয়ার থাকে আর একটির পাওয়ার না থাকে, তাহলে অবশ্যই প্যারাবোলিক হবে। এখন প্যারাবোলিক কিন্তু দুই ধরনের হয়ে থাকে তোমার। দেখো প্যারাবোলিক কিন্তু এরকম হতে পারে, আবার প্যারাবোলিক কিন্তু তোমার এরকমও হতে পারে। তো এখানে দেখো এইটাও একটা প্যারাবোলিক, এটাও একটা প্যারাবোলিক, দুটো প্যারাবোলিক। তো যদি আমি স্কোয়ার রাশিকে যদি এক্স অক্ষে রাখতাম, তাহলে কিন্তু এটা হতো। সিঙ্গেল রাশিকে আমি একে রেখেছি, তাহলে অ্যান্সার হবে কিন্তু খ নম্বর। দেখো এরপরে প্রশ্ন করেছে যে একটি যন্ত্রের কর্মদক্ষতা ও যন্ত্রের প্রদত্ত শক্তির গুণফল নিচের কোন নির্দেশ করে। দেখো কর্মদক্ষতা শুনে আমরা কি জানি যে কার্যকর শক্তি ডিভাইডেড হলো প্রদত্ত শক্তি, তাই না। তাহলে কি প্রশ্ন করেছে, কর্মদক্ষতা ও যন্ত্রের প্রদত্ত শক্তির গুণফল। তাহলে এটা গুণ হলে কী রেজাল্ট পাচ্ছি আমরা, কার্যকর শক্তি পাচ্ছি। তাহলে অ্যান্সার কিন্তু কার্যকর শক্তি বা কৃত কাজ, এটাকে বলি আমরা কৃত কাজ, একই জিনিস। 23 নম্বর দেখো, 23 নম্বর হচ্ছে 33 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে কত উচ্চতায় বস্তুর বস্তুটির অর্ধেক হবে। তাহলে কত উচ্চতা, মোট উচ্চতা হলো 33। এটা খুবই সহজেই করতে পারি। দেখো আমরা এইটাকে ভেঙে নেব, গতিশক্তি বিভব শক্তির কত গুণ বলছে, অর্ধেক বলেছে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো কে ভাগ ইপি সমান হলো 1/2 মানে 1:2। তাহলে এই যে 1:2 হলো, তাহলে এই অনুপাতের যোগফল কত, 3 দিয়ে তুমি 33 ভাগ করো, 3 11 33। আর ইপির যে রেশিও 2, 2 দিয়ে তুমি গুণ করো, তাহলে কত হলো 22। তাহলে অ্যান্সার হবে 22। 24 নম্বর রাশি, মহাকর্ষীয় বিভব কী ধরনের রাশি। মহাকর্ষীয় বিভব কিন্তু আমরা জানি একটা স্কেলার রাশি, এবং আর কি জানি আমরা, এর মান ক্ষেত্রের বাইরে সর্বোচ্চ। মহাকর্ষীয় বিভব কিন্তু সবচেয়ে বেশি হবে হলো অসীমে, অসীমে বিভবটা 0 এবং সেটাই সর্বোচ্চ বেশি। তাহলে 1 এবং 2 হলো সঠিক অ্যান্সার। কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নির্ণয়ের জন্য কোন সূত্রটি ব্যবহৃত হয়। কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল নির্ণয়ের যে সমীকরণ সেটা হলো আমরা জানি যে এটা খ নম্বর। এটা তুমি সরাসরি অ্যান্সারটি করতে পারো। তো মোটামুটি এই হলো আমাদের ফুল অ্যান্সার। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে হবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।